আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সমাধান করা। দেখো এই বইটাতে তোমরা অনুশীলনীর প্রশ্ন সমাধান, বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, এমসিকিউগুলো অ্যানালাইসিস, এরপরে হচ্ছে তোমার এখানে সাজেশন হিসেবে আমাদের রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো দেওয়া আছে, যা তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নগুলো আর একটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করি। দেখো এখানে প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে, কোষ কাকে বলে। এখন কোষ হচ্ছে জীবদেহ গঠনের সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা, অর্থাৎ একটা কোষ থেকে পরবর্তীতে আমরা জানি বিভাজিত হয়ে আরও কোষের সংখ্যা বাড়তে থাকে। তাহলে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, আটটা, 16টা, 32টা, এভাবে যখন কোষের সংখ্যা বাড়তে থাকবে, এরপরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ মিলে হচ্ছে আমাদের এই জীবদেহটা বর্তমানে গঠিত, মানে বড় হইতে থাকে। এখন একটা বট গাছ চিন্তা করো, ও কিন্তু প্রথমে একটা ছোট্ট কোষ ছিল, ওই কোষ থেকে পরবর্তীতে ও বিভাজনের মাধ্যমে কত বড় একটা বট গাছ তৈরি হয়ে গেছে। তাহলে দেখো এই কোষটা কি জিনিস, একটা জীবদেহ গঠনের জন্য একদম সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা ছিল ওইটা হচ্ছে আমাদের কোষ। এখন জীবদেহের গঠন আর কার্যকরী একক তুমি বলতেই পারো, কিন্তু এই জায়গায় আরও একটা সুন্দর সংজ্ঞা আমাদেরকে কারা দিছে, যে বিজ্ঞানী লোই আর সিকেভিচ, ওরা এরকম একটা সংজ্ঞা দিছে যেখানে হচ্ছে মানে আরও সুন্দরভাবে তুমি এই সংজ্ঞাটা কিভাবে বলতে পারো। দেখো, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এরূপ সত্তাকে হচ্ছে কোষ বলছে। মানে ওনারা দুইজন এভাবে হচ্ছে ইন্ডিকেট করছে। তাহলে কোষ কাকে বলে বললে তুমি এই যে এতটুকু ছোট একটা সংজ্ঞা দিতেই পারো। দেখো প্লাস্টিডের কাজগুলো কি কি ছিল। এখন প্লাস্টিড হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজমে অবস্থিত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, কিন্তু এটা হচ্ছে প্রাণী কোষে থাকে না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই। এখন উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার এই প্লাস্টিড আবার 3 ধরনের হয়। এখন 3 ধরনের প্লাস্টিড 3 ধরনের কাজ করে। দেখো প্রথমে প্লাস্টিড যদি আমি বলি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট, এই 3 ধরনের প্লাস্টিড থাকে। এই প্লাস্টিডগুলার ক্লোরোপ্লাস্ট কি করে, এটা হচ্ছে তোমার উদ্ভিদকে সবুজ বর্ণ দান করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার 2 ধরনের রঞ্জক পদার্থ ধারণ করে, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড। এখন ক্লোরোফিল যে জিনিসটা, ও হচ্ছে তোমার সবুজ বর্ণের জন্য দায়ী হয়। এখন সবুজ বর্ণ ধারণকারী যে কোনো জীব, আমরা ছোটবেলা থেকে পড়ছি সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে যে খাদ্য প্রস্তুত করার কাজটা, এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট করে থাকে। দেখো শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, তারপরে উদ্ভিদকে সবুজ রং প্রদান করা, যা সালোক সংশ্লেষণের জন্য মুখ্য ভূমিকা পালন করে। এই জন্য হচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি ক্লোরোপ্লাস্টের কী কাজ, খাদ্য তৈরি করা হচ্ছে ওর মেইন কাজ। এরপরে আছে ক্রোমোপ্লাস্ট কি করে, সবুজ বাদে অন্য যে কোনো বর্ণ দিবে। আমরা দেখি না এরকম যে কোনো উদ্ভিদের পাতা যে মানে বিভিন্ন কালারফুল দেখি না, মাঝে মাঝে আবার ফুলগুলা বিভিন্ন কালারের হয়। এখন এই বর্ণগুলা মানে সবুজ বাদে অন্য যে বর্ণগুলা, এগুলার কারণ কি, এগুলো হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টের জন্য হয়। ক্রোমোপ্লাস্টের ভিতর বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ কি কি আছে দেখো, একটা হচ্ছে তোমার যে ক্যারোটিন আছে, যেটা হচ্ছে তোমার কমলা বর্ণ দেয়। তারপরে ফাইকো এরিথ্রিন লাল বর্ণ দেয়, ফাইকোসায়ানিন হচ্ছে তোমার নীল বর্ণ দিবে, এরপরে জ্যান্থোফিল হলুদ বর্ণ। তাইলে এই বিভিন্ন বর্ণগুলোর জন্য দায়ী যে রঞ্জক পদার্থগুলো, এগুলো হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টের ভিতর থাকে। তার মানে ক্রোমোপ্লাস্ট কি করে, ওই বিভিন্ন অংশকে বর্ণময় করে, আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করে। কি জন্য তুমি যে কোনো ফুল দেখলে দৌড়ায় যাও কেন, আমি জানি সবাই হচ্ছে ফুল দেখলে মানে খুশি হয়ে দৌড়ায় ওটার কাছে যায় বা দেখতে চায়। কি জন্য, কারণ এটা হচ্ছে অনেক বেশি কালারফুল থাকে। এই কালারফুল থাকার কারণে তুমি যেরকম আকর্ষিত হচ্ছ, এরকম অন্যান্য পতঙ্গ প্রাণীরাও হচ্ছে ওই ফুলের প্রতি আকর্ষিত হচ্ছে। কি জন্য, এই কালারফুল যে জিনিসটার জন্য। তার মানে ক্রোমোপ্লাস্ট এটার জন্য দায়ী। এরপরে আকর্ষণীয় করতেছে, যেটা পরাগায়নে সাহায্য করছে। এখন অন্য পাখি পতঙ্গ যে কোনো কিছু যখন ওইখানে যাবে মধু আহরণ করবে, অথবা ওই কালারফুলের জন্য যদি মনে করো যায় কালারের জন্য, ওখান থেকে যদি কোনো পরাগরেণু মানে ওদের ডানা বা পায়ে করে যদি লেগে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, তখনই হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয়ে গেল। তাহলে দেখো এই যে ক্রোমোপ্লাস্টটা পরাগায়নে কিন্তু সাহায্য করতেছে, বর্ণময় করতেছে, আকর্ষণীয় করতেছে। এরপরে আবার কি হয় দেখো, লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার কোনো বর্ণ দেয় না, এটা হচ্ছে তোমার বর্ণহীন। এখন বর্ণহীন বললে কেউ কেউ আবার এখন মনে করবা যে আল্লাহ তাহলে কি এটা সাদা রং কিন্তু একটা রং, কিন্তু এটা হচ্ছে তোমার বর্ণহীন বলতে কোনো রঙই থাকবে না। দেখো পানির কি কোনো বর্ণ আছে, কিন্তু ওইটাকে আমরা বর্ণহীন বলতে পারি, কিন্তু বর্ণহীন বললে সাদা রং মনে করা যাবে না। এখন লিউকোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে মাটির নিচে থাকে, এখন ওর কোনো বর্ণ নাই,
কিন্তু ও হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে, অর্থাৎ খাদ্যটা মানে ওইখানে খাদ্য তৈরি করে ও হচ্ছে সঞ্চয় করে রেখে দেয়। কিন্তু ও হচ্ছে কখনো কখনো ম্যাজিক দেখায়। কীরকম? যদি সূর্যের আলো কোনোভাবে ওই লিউকোপ্লাস্টের উপর গিয়ে মানে পড়ে, তখন লিউকোপ্লাস্টটা তোমার হচ্ছে ওই যে সবুজ বর্ণের হয়ে যাবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। এই কাজটা হচ্ছে ও করে। তার মানে হচ্ছে আমরা 3টা প্লাস্টিকের 3 ধরনের কাজ বুঝতে পারছি। এরপরে দেখো টিস্যু আর অঙ্গের মধ্যে সম্পর্ক। এখন টিস্যু আর অঙ্গের ভিতর সম্পর্ক কি জিনিস আমরা জানি। অনেকগুলা টিস্যু একসাথে একই কাজ করলে ওটারে হচ্ছে আমরা অঙ্গ বলবো। অনেকগুলা কোষ একসাথে একই কাজ করলে টিস্যু, টিস্যু একসাথে এক কাজ করলে হচ্ছে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে একই কাজ করলে ওটাকে বলবো তন্ত্র। তাহলে এই ফ্লোচার্টটা আগে মনে রাখো। দেখো কোষ, অনেকগুলা কোষ মিলে টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে হচ্ছে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হচ্ছে তন্ত্র। এখন টিস্যু আর অঙ্গের মধ্যে সম্পর্ক কিভাবে? যে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহে কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে সেই কোষগুলোকে একসাথে হচ্ছে আমরা টিস্যু বলবো। তার মানে অনেকগুলো কোষ একসাথে যখন একই কাজ করবে তখন ওইটাকে হচ্ছে টিস্যু বলবো। এখন এক বা একাধিক টিস্যু যখন সমন্বিত হয়ে কি করে নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম হয়, তখন প্রাণী দেহের মানে কি একটা বিশেষ অংশ তৈরি করে। মনে করো অনেকগুলো টিস্যু এখানে আমার হাতে আছে, এই অনেকগুলো টিস্যু একসাথে মিলে হচ্ছে আমার এই হাতের যে কাজটা, মানে আমি পুরো হাত দিয়ে যে কাজটা করব, মানে পুরো কাজটা কে সম্পন্ন করতেছে, মানে একটা অঙ্গ বলবো। হাতটা তো একটা অঙ্গ, কিন্তু এই অঙ্গটা গঠিত হয়েছে কেমন? অনেকগুলো টিস্যু মিলে। অর্থাৎ আমরা কি বলতে পারি দেখো, টিস্যু গঠনে অঙ্গ ভূমিকা না রাখলেও একটি অঙ্গ একই বা একাধিক ধরনের টিস্যু থাকার কারণে অঙ্গটি তার নির্দিষ্ট কাজ করতে পারে। আর এভাবে হচ্ছে টিস্যু আর অঙ্গ পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ অনেকগুলো অঙ্গ, মানে একটা অঙ্গ তৈরি করার জন্য অনেকগুলো টিস্যু প্রয়োজন। টিস্যু যদি একসাথে সমন্বিতভাবে একই কাজ না করতো তাহলে ওই অঙ্গটা একসাথে মানে তোমার দেহের যে কার্যাবলী ওগুলো সম্পন্ন করতে পারতো না। যার জন্য আমরা বলতে পারি টিস্যু থেকে, মানে অনেকগুলো টিস্যু মিলে যখন যেহেতু অঙ্গ গঠিত, এটাই হচ্ছে তাদের ভিতরে সম্পর্ক। এবার অন্তঃক্ষরা গ্রন্থি কি জিনিস? অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব আমাদেরকে যে মানে বলতে বলছে। এখন অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে মানে এখানে হচ্ছে নালীবিহীন গ্রন্থিগুলোকে বোঝায়, যেগুলো হচ্ছে মানে অন্তঃক্ষরা বলতে এখানে হচ্ছে কোনো নালী থাকে না, মানে এরকম গ্রন্থিটা থেকে এরকম ক্লিন একটা সারফেসের উপর থেকে তোমার হচ্ছে হরমোন সিক্রেট হয়। প্রাণীদেহে দেখো নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যেগুলো হচ্ছে হরমোন, যেটা হচ্ছে তোমার উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে। এখন এটা হচ্ছে হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো মেইনলি হচ্ছে তোমার হরমোন নিঃসরণের কাজগুলো করে। এখন কি বলছে দেখো, প্রাণীদেহের নালীবিহীন গ্রন্থিগুলো একত্রে অন্তঃক্ষরা গ্রন্থি। তার মানে যেগুলোতে নালী থাকে না ওগুলো হচ্ছে তোমার অন্তঃক্ষরা। এখন এই প্রাণীদেহে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, মানে হচ্ছে হরমোন যে সিক্রেট হওয়ার বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে, যেগুলোর ভিতরে কি কি বলছে দেখো, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, তারপরে সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির মাধ্যমে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো গঠিত। তার মানে হচ্ছে এইগুলো এক একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয়। এখন এদের গুরুত্ব কি জন্য? এই যে হরমোনটাই হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ, যেহেতু ওরা হরমোন নিঃসরণের কাজ করতেছে তার মানে ওরাও গুরুত্বপূর্ণ। এখন হরমোন গুরুত্বপূর্ণ কি জন্য? তোমার দেহের যে কোনো মানে কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য, তোমার দেহের বৃদ্ধি অথবা মানে পরবর্তী স্টেপে তুমি মানে হচ্ছে শৈশবকাল থেকে তুমি কৈশোরকালে পদার্পণ, এরপরে মানে পরবর্তী এইসব যে কাজগুলা দেহের অভ্যন্তরের যে গুরুত্বপূর্ণ কাজগুলা, এগুলো হচ্ছে তোমার হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যার জন্য এই হরমোনটা গুরুত্বপূর্ণ। হরমোন গুরুত্বপূর্ণ বিধায় ও যেখান থেকে নিঃসৃত হবে ওই গ্ল্যান্ডগুলোও গুরুত্বপূর্ণ। এখন দেখো পিটুইটারি একটা সবচেয়ে ছোট গ্রন্থি, মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে তোমার এই পিটুইটারিটা। পিটুইটারি কি করে? মানে ও সবচেয়ে ছোট কিন্তু ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলো নিঃসৃত করে। দেখো এখানে কি বলছে, স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় ওই হরমোনটা মেনলি এই কাজগুলো নিয়ন্ত্রণ করে। জননাঙ্গের বৃদ্ধিতে ভূমিকা রাখে, সবচেয়ে ছোট গ্রন্থি হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি কার্যাবলী সম্পাদন করে। অর্থাৎ সবচেয়ে বেশি মানে ভ্যারাইটির যে হরমোন নিঃসৃত করে, যার কারণে অন্যান্য কার্যাবলীগুলো সম্পন্ন হয়। এরপরে দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, বিপাক আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ থাইরয়েড থেকে যেই হরমোনটা নিঃসৃত হয়, থাইরয়েড থেকে থাইরক্সিন নিঃসৃত হয়, যেটা হচ্ছে তোমার বিপাক আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। প্যারাথাইরয়েড কি করে, এখান থেকে হচ্ছে তোমার যে হরমোনগুলো নিঃসৃত হয় ওটা তোমার ক্যালসিয়াম আর ফসফরাসের যে মানে ভারসাম্যটা নিয়ন্ত্রণ করে। এরপরে সুপ্রারেনাল
কি করে দেখো, বিপাক ও জরুরিকালীন অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনে সহায়তা করে। আর অগ্নাশয় কি করে দেখো, অগ্নাশয় হচ্ছে শর্করা বিপাকে সাহায্য করে। অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, এটা তোমার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে যেমন কাজ করবে, অর্থাৎ ও হচ্ছে তোমাকে যেরকম হরমোন নিঃসৃত করবে এর সাথে সাথে এনজাইমও নিঃসরণ করে। এনজাইমগুলো কি করে, আমাদের হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা উঠানামা করাতে সাহায্য করে, এরপরে খাদ্য পরিপাকের জন্য হরমোন নিঃসরণ করে। এই অগ্নাশয়টা কিন্তু হচ্ছে তোমার দুইটাই, মানে এনজাইম আর হরমোন দুইটাই একই সাথে নিঃসরণ করে, যার জন্য এই অগ্নাশয়কে আমরা বলতে পারি হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্নাশয় হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি। এখন দেখো আমরা বিভিন্ন ধরনের গ্ল্যান্ডগুলা, ওদের কাজগুলো বুঝতে পারছি, এই যে গ্রন্থিগুলা যার কারণে মানে এই গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো সম্পাদন করে বিধায় হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলা গুরুত্বপূর্ণ। এবার কোষের শক্তিঘর কাকে বলে, আমরা জানি কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলে, কি জন্য, কারণ মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স ওইটার ভিতরে শ্বসনের গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো ওগুলো সম্পন্ন হয়। এখন আমরা জানি শ্বসন মানে সবাত শ্বসনের 4টা বিক্রিয়া আছে। 4টা বিক্রিয়ার ভিতরে প্রথমটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, কিন্তু বাকি যেই 3টা বিক্রিয়া এই 3টা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে সম্পন্ন হয়। দেখো প্রথম বিক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন প্রথমটা বাদে বাকি যে 3টা বিক্রিয়া, এই 3টা যদি তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, কি জন্য সম্পন্ন হয়, কারণ ওখানের যে অন্তঃগাত্র ওখানে হচ্ছে বৃন্তযুক্ত কিছু অঙ্গাণু সংযুক্ত থাকে, ওগুলাকে আমরা বলি হচ্ছে অক্সিজম। অক্সিজমের ভিতরে এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো থাকে, যে এনজাইমগুলো তোমার শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে, যার জন্য ওই ম্যাট্রিক্সের ভিতরে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। এখন ম্যাট্রিক্সে যে এই শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হইল, আর এখানে হচ্ছে যে ক্রেবস চক্রটা, ওখানে তোমার সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, 24 অণু এটিপি আমরা পাই ক্রেবস চক্র থেকে। তার মানে আমরা বলতে পারতেছি সবচেয়ে বেশি শক্তি উৎপন্নকারী বিক্রিয়াটা সহ শ্বসনের বাকি যে 3টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ওগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, তার মানে আমরা বলতে পারতেছি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। কি জন্য, শ্বসনের কাজই হচ্ছে মানে জীবদেহে শক্তি উৎপন্ন করা। শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তোমার দেহে গৃহীত জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হবে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এটাই হচ্ছে ওই শ্বসনের কাজ, তার মানে শক্তি উৎপন্ন করা কাজ। তাহলে ওই শ্বসনের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হচ্ছে, যার জন্য ওকে শক্তিঘর বলবো। এরপরে দেখো রক্তের কাজ কি। রক্তের কাজ, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। যোজক কলা বলতে হচ্ছে ও মানে পুরা দেহে প্রবাহিত হয় আর কানেকশন স্থাপন করে, যার জন্য এটাকে যোজক কলা বলা হয়। এটা ঈষৎ ক্ষারীয়, তারপরে লাল বর্ণের লবণাক্ত একটা যোজক কলা। এখন এই যোজক কলাটার গুরুত্বপূর্ণ কতগুলো কাজ আছে। কি করে, রক্ত যখন আমাদের পুরা দেহে প্রবাহিত হয় তখন কি করে, অক্সিজেন নিয়ে যায়, মানে রক্তের মাধ্যমে অক্সিজেন, আর রক্তের ভিতরে হিমোগ্লোবিন আমরা জানি থাকে। হিমোগ্লোবিন হচ্ছে মেনলি তোমার লোহিত রক্তকণিকাগুলোতে থাকে। লোহিত রক্তকণিকাগুলো লাল দেখানোর এইটাই কারণ ওখানে হচ্ছে হিমোগ্লোবিন থাকবে। এখন ওই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মানে যৌগ তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যেটা হচ্ছে তোমার পুরা দেহে প্রবাহিত হয়। অর্থাৎ অক্সিজেন নিয়ে গেলেও সবগুলো কোষের কাছে, আমরা জানি কোষকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন প্রয়োজন। এখন অক্সিজেন যখন তোমার কোষে পর্যন্ত পৌঁছায় দিবে, ওই জায়গায় তোমার শ্বসন সম্পন্ন হবে। এখন আমরা জানি, এই যে একটু আগেই তো বললাম যে শ্বসন যদি সম্পন্ন হয় অনেক শক্তি উৎপন্ন হবে, আর কি হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো ওইটা তো আবার আমাদের জন্য ক্ষতিকর, ওইটা আবার রক্তের মাধ্যমে বিভিন্ন যৌগ তৈরি করে হচ্ছে প্রবাহিত হয়ে ওই মানে রক্ত দিয়ে হচ্ছে প্রবাহিত হয়ে তোমার ফুসফুস পর্যন্ত আসবে, তারপর দেহ থেকে নিঃসৃত হয়ে যাবে। অর্থাৎ অক্সিজেন পরিবহনের কাজ করলো, তারপর অক্সিজেন গিয়ে যখন বিভাগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে ওখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে ওই কার্বন ডাইঅক্সাইড আবার পরিবহনের কাজও করবে হচ্ছে এই রক্ত। এরপরে আবার কি করবে, তোমার খাদ্য সার পরিবহন করবে, খাদ্য পুষ্টিগুলা খাদ্য সারগুলা তোমার রক্তের মাধ্যমে হচ্ছে প্রবাহিত হয়। এরপরে হরমোন পরিবহন করে, ওই যে অন্তঃক্ষরা বলার সময় তো বলছিলাম যে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যা হচ্ছে তোমার রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে। তার মানে এই যে হরমোনটা ও কিভাবে পরিবাহিত হচ্ছে, ও যেহেতু নালীবিহীন গ্রন্থি নিঃসৃত, তার মানে ওর চলাচলের জন্য কোনো নালী নেই, যার জন্য ও কি করবে, ওই রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে এটা রক্তের একটা কাজ, ও হরমোন পরিবহনের কাজ করতেছে। আর হরমোন বডির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যার জন্য এই রক্তের কাজটাও দরকারি। এরপরে দেখো রক্ত হচ্ছে আমাদের দেহের তাপমাত্রার ভারসাম্যটা বজায় রাখে। রক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। আমরা জানি আমাদের দেহের রেচন পদার্থ অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো, অর্থাৎ যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই যে বর্জ্য পদার্থগুলো এগুলা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। আমরা জানি কিডনি আমাদের দেহে হচ্ছে ছাকনের মানে ছাকনির মতো কাজ করে। ও কি করে, রক্তটাকে ছেঁকে
ওই রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো আলাদা করে ফেলে আর পরিশুদ্ধ রক্তটাকে পুনরায় দেহে পাঠায় দেয়। এখন ওই যে বর্জ্য পদার্থগুলো ছেঁকে আলাদা করলো, ওগুলা কি করে ওই পানি, আমরা যে পানি পান করি পানির মাধ্যমে হচ্ছে তোমার মূত্রথলিতে নিয়ে জমা রাখে। তারপরে ওখান থেকে কী করে নির্দিষ্ট একটা সময় পরে যখন তোমার মূত্রত্যাগের মানে অনুভূতি জাগবে তখন হচ্ছে ইউরেথ্রা দিয়ে ওটা দেহ দিয়ে বের করে দিবে। তাহলে দেখো বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজটা কে করলো? এটা হচ্ছে আমাদের রক্ত করছে। এরপরে কি করে রক্ত হচ্ছে তোমার রোগ জীবাণু ধ্বংস করার কাজটাও করে। রক্তের ভিতরে আমরা জানি শ্বেত রক্তকণিকা একটা মানে প্রকারভেদ আছে, যে শ্বেত রক্তকণিকাটা তোমার হচ্ছে জীবাণু ভক্ষণ করার কাজ করে। ও হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে আর এখানে হচ্ছে রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডিও তৈরি করে। শ্বেত রক্তকণিকার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে অদানাদার। ওখানে ভিতর তোমার নিউট্রোফিল একটা আছে আর মনোসাইট আছে, ওরা দুইজন হচ্ছে জীবাণু ধ্বংস করার কাজ করে। তাহলে দেখো রক্ত কত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতেছে, যার জন্য আমরা বলতে পারি হচ্ছে রক্তের কাজ কি, রক্তের গুরুত্বপূর্ণ এই যে কাজগুলো তুমি এভাবে বলে দিতে পারো। এখন রক্তের আরেকটা কণিকা আছে না, অনুচক্রিকা। আমরা জানি রক্তকণিকা হচ্ছে 3 ধরনের, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। যেখানে অনুচক্রিকাটার কাজও তুমি এখানে বলতে পারো কি, এই যে অনুচক্রিকা কি করে, ও হচ্ছে তোমার যদি শরীরে কোনো স্থানে ক্ষত তৈরি হয় ওই ক্ষতটা রিপেয়ার করার কাজ করে, অর্থাৎ মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওখানে কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে, ওই ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে তোমার রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে রক্ত জমাট বেঁধে রক্ত মানে ক্ষরণ হওয়া থেকে রক্ষা করে। তাহলে দেখো এই গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে রক্তের কাজ, ও হচ্ছে এই কাজগুলো করে থাকে। তাহলে এভাবে যদি মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এতটুকুই এনাফ বলে আমি মনে করি। এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় সঠিক ইনফরমেশনগুলা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এখন তোমাদের জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে এরকম সমাধানগুলো করে দেওয়া আছে, তোমরা চাইলেই আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো। তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা আরেকটু সহজ করার জন্যই আমাদের এত প্রচেষ্টা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।